মায়া ফাংশন। যখনই টুথ মুভমেন্টে পার্টিসিপেট করে ওটা হয়ে যাবে অ্যাক্টিভ প্লেট। Okay, it is no more a Maya functional. Maya functional, definitely it has some amount of Maya functional effect, but it is an active plate. Okay, very good. Three by 16 and কি কালার? আচ্ছা, তোমরা ইউ আর ভেরি পুয়ার ইন ফিক্সড অর্থোডন্টিক্স, ঠিক আছে? ভেরি পুয়ার ইন ফিক্সড অর্থোডন্টিক্স। ফিক্সড অর্থোডন্টিক্সের মধ্যে কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলোতে আমি আর যাচ্ছি না, ঠিক আছে? বেগ সিস্টেম আর এজওয়াই সিস্টেমের মধ্যে কি তফাৎ আছে সেটা তোমাদের একটু জানতে হবে। বেগসের কটা স্টেজ আছে, কোন স্টেজে কি কাজ করা হয়। একটা কথা জেনে রাখবে যে বেগস ইজ এন্টায়ারলি টিপিং, ঠিক আছে? তিনটে স্টেজ, তার মধ্যে স্টেজ 1 স্টেজ 2তে হচ্ছে রুট মানে ক্রাউন টিপিং। ক্রাউন টিপিং কী ধরনের টিপিং? তাহলে তাকে স্টেবিলাইজ করতে হলে স্টেজ 3তে গিয়ে রুট আপরাইটিং করতে হবে, রুট প্যারালেলিজম করতে হবে, তবে সেটা স্টেবল হবে। তাহলে ফার্স্ট 2 স্টেজ হচ্ছে টিপিং অফ দ্য ক্রাউন, অ্যান্ড থার্ড স্টেজ ইজ এ টিপিং অফ দ্য রুট। এই টিপিং অফ দ্য রুটকেই বলে টর্কিং। টিপিং অফ দ্য রুট ইজ কল্ড টর্কিং, আর ওকে রুট আপরাইটিংও বলতে পারে। যখন তোরা অ্যান্টিওপোস্টিরিয়র যাবে তখন হচ্ছে টর্কিং, যদি সাইড ওয়াইজ যায় তখন হচ্ছে আপরাইটিং, সাইড সাইড। তো এই হচ্ছে স্টেজ 3 কাজ, ঠিক আছে? এইবারে হচ্ছে যে এজ ওয়াইজ সিস্টেমে মোস্টলি উই ট্রাই ফর বডিলি টুথ মুভমেন্ট। ওকে, এবার ওই টিপিং আর বডিলি টুথ মুভমেন্টের মধ্যে তফাৎটা যেটা হয়ে যায় সেটা হচ্ছে ব্র্যাকেট সিস্টেমের তফাৎ হয়ে যায়। আরে চাপাতা চাবি ওখানেই ঝোলা, এখানে একটা ছোট প্লাস্টিক প্যাকেটে লিড বাম্পার, এটা লিড বাম্পার, এগুলো হচ্ছে টিপিএ ট্রান্সপ্লাটাল আর্চ। ট্রান্সপ্লাটাল আর্চ কটা প্লেনে কাজ করে? অল 3 প্লেনসেই কাজ করে। আচ্ছা, তোমাকে দুটো জিনিস আমি দেখিয়ে রাখি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার এজ ওয়াইজ ব্র্যাকেট, আর এটা এইগুলো হচ্ছে বেগস ব্র্যাকেট। রাউন্ড শেপ চৌকো চৌকো যেটা ভার্টিক্যাল এটা বেগস ব্র্যাকেট। দেখো একটা ভার্টিক্যাল টিউব বসানো আছে, আর সব একই রকম, আর এইগুলো আলাদা, ব্র্যাকেট আর এই ব্র্যাকেট আলাদা। হ্যাঁ, কি বলছো? ওটা ভেসিকুলার ছোট জিনিসটা কি? পাওয়ার আর্ম, ওখানে তুমি ইলাস্টিক লাগাতে পারবে, ট্রাকশন ফোর্স দিতে হবে, ওই জন্য ওটাকে পাওয়ার আর্ম বলে। হ্যালো, কি বলছো? হ্যাঁ, এটা চৌকো চৌকো কোথায়? আমি ময়ূরভঞ্জ ক্লিনিকে আছি 5টা থেকে আছি, 5টা। বুঝতে পারছো তফাৎটা? দেখো বেগস ব্র্যাকেট আর এজ ওয়াইজ ব্র্যাকেটের তফাৎটা বুঝো। বেগস ব্র্যাকেটে একটা ভার্টিক্যাল স্লট আছে, আর ওটা দেখবে পুরো চৌকো চৌকো ছোট ছোট জিনিস আছে। দেখে নাও বেগস ব্র্যাকেট, এজ ওয়াইজ ব্র্যাকেট খুলে দেখে নিতে পারো। ওই একই রকম তলায় ওয়্যার মেশ আছে, এরও ওয়্যার মেশ আছে, কিন্তু এজ ওয়াইজ সিস্টেমে দেখো এটা 4টে ছোট ছোট চৌকো চৌকো জিনিস আছে, তার মধ্যে একটা স্লট কাটা আছে। তার এইখানে স্লটটা কি আছে?
হরাইজন্টাল, আর এখানে কি আছে? এটা ভার্টিক্যাল। দুটো সম্পূর্ণ আলাদা। আর এই এ হচ্ছে ক্রস সেকশনে হচ্ছে রাউন্ড, টিউবটা হচ্ছে রাউন্ড, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল। ঠিক আছে? আচ্ছা, এখানে যে ওয়্যারটা ইউজ হয় সেটা হচ্ছে এরকম, এই যে উইলকক ওয়্যার, এই যে উইলকক ওয়্যার এখানে লেখা থাকবে। এটা হচ্ছে 0 to 0 ওয়্যার, এরকম। এটা 014। এই যে উইলককে বেক্সের 3টে স্টেজ আছে। স্টেজ 1-এ 016, স্টেজ 2-তে 018, স্টেজ 3-তে 020। আর এই 014টা ইউজ হয় অক্সিলারি, যেগুলো টর্কিং অক্সিলারি বানানো হয় সেগুলো এই 014 দিয়ে। তার মানে 4টে ওয়্যার, 4টে ওয়্যার আছে। এই যে উইলককের যে 4টে ওয়্যার বেক সিস্টেমে ব্যবহার করা হয় স্টেজ 1-এ 016, মানে এর ডায়ামিটার। ঠিক আছে? স্টেজ 1-এ 016, স্টেজ 2-তে 018, স্টেজ 3-তে 020। আর এই 3টে স্টেজে অ্যাঙ্করেজ বেন্ড যেটা দেওয়া হয় ওটা বদলে যায়। স্টেজ 1-এর ওই 25 to 30 ডিগ্রি, স্টেজ 2-তে ওটা ওই 15 to 20 ডিগ্রির মতো দেওয়া হয়, স্টেজ 3-তে 10 to 15 ডিগ্রি। ওয়্যার ডায়ামিটার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অ্যাঙ্করেজ বেন্ডও ছোট হয়ে আসছে। আর অক্সিলারিগুলো বানানোর জন্য টর্কিং এই 014 এই যে উইলকক ওয়্যার দিয়ে এটা করা হয়। ঠিক আছে? যখন তুমি টর্কিং করছো, টর্কিং কোথায়? রুট মুভমেন্ট কোন স্টেজে? স্টেজ 3-তে। আচ্ছা, এটা একটা জিনিস তোমাদের স্পটিং এর জন্য দেখানো যেতে পারে। এটা হচ্ছে যে তোমাদের সিলভার সোল্ডার, তোমরা সোল্ডারিং করতে হয় জানো, এটা সেই সিলভার সোল্ডার। এটা হচ্ছে রূপোর তার, ঝেড়ে দিও না। এটা হচ্ছে রূপোর তার। কোনো কিছু জয়েন করানোর জন্য এই যে ধরো এখানে আমরা এই যে এই টিউবের সঙ্গে এটাকে জুড়েছি, এটা এই সিলভার সোল্ডার দিয়ে জোড়া। ডিফারেন্ট পার্টসকে জুড়তে হলে এই সিলভার সোল্ডার দিয়ে জোড়া। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার লিগেচার ওয়্যার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার লিগেচার ওয়্যার। এটা তোমার 0.009 অথবা 0.01 থাকে। এটা 0.01 আছে লিগেচার আর সফট। এটা হচ্ছে ইলাস্টিক চেন। ইলাস্টিক চেন তুমি যদি একটা ফোর্স দিতে চাইছো, ওই যে পাওয়ার আর্ম দেখালাম, ওখান থেকে পিছনে 6-এর পাওয়ার আর্মে তুমি এটাকে টেনে লাগিয়ে দিলে, তাহলে কি হবে? ও ফিরতে চাইছে নিজের সাথে, তাহলে ফোর্স জেনারেট। আর এই ব্র্যাকেটের মধ্যে ওই যে ফিক্সের ব্র্যাকেট সেটটা দিলাম, এই ব্র্যাকেটের মধ্যে তারটা তো এরকমভাবে ঢুকবে, তাই না? এরকম করে ঢুকে যাবে, এরকম করে ঢুকে যাবে। ওটাকে ধরে রাখবে কে? সেটা ধরে রাখবে এই লিগারিংস। এই লিগারিংসগুলো ধরে রাখবে। নানা কালারের পাওয়া যায় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। এটা আর্টারি ফরসেপস থেকে দিয়ে এরকম করে ছিঁড়ে নিয়ে এটা টেনে এই যে এই স্লটের মধ্যে যখন আর্টস যাচ্ছে, এটাকে এর চারদিকে এটা লিগারিংস, ইলাস্টোমেরিক লিগারিংস। ঠিক আছে? এগুলো তোমাদের ধরো স্পটিংয়ে তোমরা পাবে, ইলাস্টোমেরিক লিগারিংস। এটা কি? আবার সেই এক ভুল, এই কথাটা বলতে হবে। কোনটা 18 কোনটা 8 এটাও ঠিকঠাক বলতে হবে। ঠিক আছে? কারণ ওয়্যার ডায়ামিটার বাড়লে স্প্রিঞ্জিনেস কমে না বাড়ে? কমে। তাহলে সেগুলো তোমাকে বলতে হবে। 18 স্টেনলেস বলতে হবে, 0.7 মিলিমিটার সেটাও বলতে হবে।
হ্যাঁ সবারই ভিজুয়াল ওর মুখে সবারই ভিজুয়াল সিস্টেম, সবই ভিজুয়াল সিস্টেম। রুট আপরাইটিং করবো তো আমি স্টেজ 3 তে গিয়ে। তুমি টিপিং করছো তাই না? এই ছিল, তুমি এখানে ফোর্স দিচ্ছ, রুটটা উল্টো দিকে যাচ্ছে। তো আমি তো স্টেজ 2 পর্যন্ত একে টিপিং করতে দেবো, স্টেজ 3 তে এসে আমি রুটটাকে সোজা করবো। আচ্ছা, তাহলে স্টেজ 1 এ ধরুন স্যার একটা মোলার ব্যান্ডে লাগানো আছে, ব্যাকানো হলো অ্যাঙ্কার ব্যান্ড দিয়ে ওটাকে টেনে এনে লাগিয়ে দিলাম ইনসাইজার। ইনসাইজারটা যেমন আপরাইট হলো, এটা ইনসাইড আপরাইট সরি কিন্তু ইন্ট্রুশন হলো, রিট্রাকশন হচ্ছে, ইন্ট্রুশন হচ্ছে। হ্যাঁ, ইন্ট্রুশন হচ্ছে অ্যাঙ্করেজমেন্টের জন্য। হ্যাঁ এবার আর তার এই যে ক্লাস 2 ইলাস্টিক টানছি বেকারস অ্যাঙ্করেজ, আমি তো ক্লাস 2 ইলাস্টিকও টানছি, হ্যাঁ যাতে ফ্লেয়ারিংটা কমে যায়। তাতে যে আউটওয়ার্ড থ্রাস্টটা আছে সেটাকে কাউন্টার করছে, ম্যান্ডিবলটাকে টেনে সামনে আনছে। এবার এই যে রুটটা টিপিং হচ্ছে হ্যাঁ। মোলারে, ওইটা ডিরেকশনটা বুঝতে মোলারের তুমি যখনই একটা একটা সিস আছে, হ্যাঁ এবারে তুমি বলো যে মোলার টিউব এরকম টিউব, এই সিসতে গিয়ে ওয়্যারটা আটকে যাবে না, হ্যাঁ একে আর আসতে দেবে মোলারটাকে? ওটাতে অ্যাঙ্করেজ হয়ে গেল। কিন্তু ও টিপ হতে পারে মোলার, কিন্তু সামনে আসতে দেবে না, সেই জন্য ওর নাম অ্যাঙ্করেজমেন্ট। এবার অ্যাঙ্করেজ কি এই ডেফিনেশনটা কেউ বলতেই পারেনি সঠিকভাবে, বোঝাতেই পারেনি। হোয়াট ইজ অ্যাঙ্করেজ কথাটাই কেউ বলতে পারলো না যে হোয়াট ইজ অ্যাঙ্করেজ। এটা ভালো করে ডেফিনেশনটা পড়ে আসবে। অ্যাঙ্করেজ মানে হচ্ছে তো রিঅ্যাকশনারি ফোর্স। আমি করতে চাইছি কি, প্রোক্লাইন ইনসাইজার আছে, রেট্রো ইনক্লিনেশন করতে চাইছি। আমি কি চাইছি যে মোলার সামনে চলে আসবে? চাইছি না তো। ওই যে আনওয়ান্টেড মুভমেন্ট অফ দ্য মোলার, সেটাকে কন্ট্রোল করছে কে? ওই অ্যাঙ্করেজমেন্ট। ও ওখানে ওই টিউবের মধ্যে দিয়ে ওই বাঁকা ওয়্যারের মধ্যে দিয়ে টিউবটা তো মানে টিউবের মধ্যে দিয়ে বাঁকা ওয়্যারটা তো পাস করবে না, তাহলে তো ওখানে স্টেশনারি দাঁড়িয়ে থাকছে। সেটাই তো তোমার অ্যাঙ্করেজ প্রিজার্ভ করছে। পস্টিরিয়র দা তার সামনে আসতে পারছে না, সে রোল করে যাচ্ছে, তার ইন্ট্রুশন হচ্ছে, সরি এক্সট্রুশন হচ্ছে। অ্যান্টিরিয়রলি মিজিওবাকাল আর মিজিওবাকাল কাজটা নিচের দিকে নেমে আসছে, সেজন্য তার এক্সট্রুশন হচ্ছে, আর ডিস্টোবাকালটা উঠছে। ফলে এনকারেজমেন্ট দিলে মোলার তোমার এক্সট্রুশন হয় আর ইনসাইজার ইনট্রুশন হয়। তাহলে সেটাও তো ডিপ বাইট কারেকশন, সেটাও তো তোমার ওভার যে ডিপ ওভার বাইট আছে, এই ওভার বাইটটা তখন মোলার এক্সট্রুশন হলেও তোমার ডিপ বাইট কারেকশন হচ্ছে, আবার তোমার ইনট্রুশন হলেও ডিপ বাইট কারেকশন, তাহলে ডাবল কারেকশন হচ্ছে। ঠিক আছে, আবার তুমি ক্লাস 2 ইলাস্টিক টেনে দিয়েছো, ক্লাস 2 ইলাস্টিক কি করছে? লোয়ার মোলারকে এক্সট্রুশন করাচ্ছে, তাতেও তো তোমার ডিপ বাইট কারেকশন হচ্ছে। আর একটা জিনিস একটা বুঝো, তোমার নর্মাল একটা হচ্ছে ওভার জেট আর একটা হচ্ছে ওভার বাইট। এই ওভার জেট আর ওভার বাইট কথাটা কোন প্লেনে? একটা স্যাজাইটাল প্লেনে আর একটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনে। সুতরাং যখনই ডেফিনেশন বলতে যাবে তোমাকে বলতে হবে আর আর ইট ইজ দ্য vertical relation or sagittal relations of the maxillary and mandibular incisor, particularly overjet overbite is only related to the incisor relations. এটা মনে রাখবে। সো তুমি যখন বলবে যে what is overjet is a horizontal or sagittal overlapping of the maxillary and mandibular incisors when person in posterior, more this centric. position or maximum intercussion situations or physiological rest positions. Okay, তাহলে সেই সময় যে sagittal plane বা horizontal plane যে ডিফারেন্সটা আছে সেটা, আর ডিপ বাইট হলে ভার্টিক্যাল ডিস্টেন্স। এটা ভার্টিক্যাল। তাহলে when patients in the normal occlusion, the normal relations in the vertical plane of occlusions, একটা হচ্ছে horizontal plane of occlusion, একটা vertical plane, এই কথাগুলো তোমাকে বলতে হবে। এবারে ধরো একটা ইনসাইজার ওভারল্যাপিং করলো না, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ইনসাইজার ওভারল্যাপিং করলো না, তাহলে সিচুয়েশনটা কি? তাহলে নেগেটিভ ওভারবাইট। এবার হচ্ছে এই যে
ওভারবাইট, ওটা হচ্ছে তার ভার্টিক্যাল প্লেন রিলেশনস। নর্মালি কতটা ওভারল্যাপ করবে? 1 to 2 সবসময় রেঞ্জ বলতে 2 to 4 2 to 4 মিলিমিটার। কিন্তু দিলি কালার আরে পেট খারাপ করে যাবে তো। না, না। এতগুলো বুবু খুব আছে। একটু ফেলে দেবো? তার মানে তোমাকে ভার্টিক্যাল প্লেনের ওভারল্যাপিংটা আমি ওভারবাইট বলছি। ওভারবাইট কথাটা মিস নয়, তো আমি যদি বাইটই বলি তাহলে ওভারবাইট তার মানে অলরেডি কি বেশি না? আমি 2 থেকে 4 মিলিমিটার ওভারল্যাপটাকে আমি বলছি যে ইট ইজ না নর্মাল। এবার 4 মিলিমিটার থেকে বেশি হয়ে গেলে তখন আমি বলছি সেটাকে আর ওভারবাইট বলছি না, তখন আমি ডিপ বাইট বলছি। এবার এই 4 মিলিমিটারের সঙ্গে যখন ওটা লোয়ার ইনসাইজারটাকে প্যালাটাল সফট টিস্যুতে টাচ করে যাচ্ছে তখন বলছি কমপ্লিট। সে তুমি 4 মিলিমিটারের বেশি হয়ে জিঞ্জাভাল প্যালাটাল টিস্যু যদি টাচ করে যায় ইট ইজ কমপ্লিট ডিপ বাইট। কিন্তু দেখা গেল 8 মিলিমিটার ওভারল্যাপ করেছে তখনও ওর প্যালেটে টাচ করেনি, তাহলে ইট ইজ ইনকমপ্লিট ডিপ বাইট। তাহলে কমপ্লিট ডিপ বাইট আর ইনকমপ্লিট ডিপ বাইটের সম্পর্কটা হচ্ছে রিলেশনস অফ দ্য লোয়ার ইনসাইজার্স উইথ দ্য আপার প্যালাটাল টিস্যুস, প্যালাটাল জিঞ্জাইভা, তার যে রিলেশনস তার উপরেই তোমার দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবারে এই সময় যখন তুমি ভার্টিক্যালি আছো, ল্যাটেক্স একটা ভার্টিক্যালি আছো, ঠিক আছে, এবার ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল রিলেশনসটাকে তুমি যদি কম্বাইন করো, ধরো এদের ওভারল্যাপিং ধরো 6 মিলিমিটার, তখন এর ওভারজেট প্রায় 0, মানে উপরের দাঁতের সঙ্গে নিচে আপার ইনসাইজারের সঙ্গে লোয়ার ইনসাইজার এরকম একদম প্যারালাল সেটে গেছে। হতেই পারে কোন ধরনের ম্যালাকুলেশন এটা আমরা পাই? ক্লাস 3 তে আইদার S to H অথবা রিভার্স। ক্লাস 2 ডিপ 2 তে আমরা এই ধরনের এটা পাবো। কোথায় গেল? এটা আছে এখানে লোয়ার ইনসাইজার, এখানে অবশ্যই এখানে দেখো অলরেডি অ্যাক্টিশন হয়ে গেছে। দেখো এটাকে বলে এটা ট্রমাটিক বাইট অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ বাইট। তার মানে ওভারবাইট আছে বা ডিপ বাইট আছে কিন্তু ওভারজেটটা নেই, 0 ওভারবাইট মানে ওভারজেট, মানে হরাইজন্টালি দে আর 0 রিলেশনে আছে, তাহলে তখন তাকে বলতে ট্রমাটিক ক্লোজ বাইট। ঠিক আছে? আর যে ট্রমাটিক যে কোনো ধরনের এক্সট্রা ওভারবাইট ও ওভারজেট সবসময় এটা some amount of things can create some problem to the periodontium, তখন সেটাকে আমরা ট্রমাটিক বাইটই বলি। আননেসেসারি কোনো দাঁত যদি ম্যাল পজিশনে থাকে, প্রিম্যাচিওর কন্ট্যাক্ট হয়, সেটা ট্রমাটিক বাইট। আর কোন কোন ম্যালাকুলেশনসকে রিটেনশন লাগে না? টাকা খেলি ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে। একদম ধরা পড়ে যাবে। অ্যান্টিরিয়র ক্রস বাইট, তাহলে হাই লেভেলি প্লেসড অ্যালাইন কারেকশন করলে এগুলো তোমাকে করতে হয় না, রিটেনশনের জন্য ভাবনা চিন্তা করতে হয় না। এর বিপদও আছে, আমি একবার পড়েছিলাম। বাবা বলে আমার মেয়েকে ওর আগের দাঁতটা আগে দেখে ভালো লাগতো দেখতে, গজ দাগ করে দিন আবার। হাই লেভেলি প্লেস ক্যানাইন ছিল, সেটাকে নামিয়ে দিয়েছিলাম, এবার বলে এবার উপরে তুলে। যাই হোক, তাহলে এবারে কি করে করবো বলো? টিপিএ যে ওয়্যারটা দেওয়া হয়েছে এটা সফট প্যালেট থেকে ডিস্টেন্সটা কত রাখছেন? মিনিমাম 0.5 to 1 মিলিমিটার। ঠিক আছে? কেন? সফট টিস্যু ইমপিঞ্চ না করা যাবে। আর একটা কারণ আছে, যখন এটা যদি অ্যাক্টিভ করো না, ও তখন আরও ওই সারফেসকে আরও অ্যাডাপ্টেশনে চলে যায়, জিঞ্জার বা ইরিটেশন। মানে কত প্রবলেম হতে পারে এই ওদের সিনিয়র ব্যাচে, ওর এই টিপিএ রিমুভ করতে গিয়ে আমাদের সার্জিক্যালি বের করতে হয়েছে।
টিপিয়ে টাচ করে প্যালেটে চলে গেছে, গিয়ে অদ্ভুতভাবে ওর সঙ্গে বোনের সঙ্গে ফিক্সেশন হয়ে গেছে। I have never seen- I have never seen in my throughout my at least 22 years I am orthodontist. Okay, I have never seen this. Yeah. আচ্ছা, তারপরে ওই কিপ দ্য বাইট ওপেন আর ওপেন বাইট, এই কথা দুটো তোমাদের একটু বুঝতে হবে। কিপ দ্য বাইট ওপেন মানে হচ্ছে পস্টেরিয়র বাইট, কিপ দ্য বাইট মানে হচ্ছে ইট ইজ এ টেম্পোরারি সিচুয়েশন, তুমি সত্যিকারের বাইট চেঞ্জ করছো না, এটি পড়িয়ে পেশেন্টকে ভার্টিক্যাল রিলেশনটাকে তুমি চেঞ্জ করিয়ে দিচ্ছ। তাতে কেন করছো? যাতে তোমার ক্রস বাইট থাকে, অ্যান্টি ক্রস বাইট থাকে, সেটাকে ইভেন পস্টেরিয়র ক্রস বাইট থাকলেও সেটা সম্ভব। তুমি একটা যদি এক্সপ্যানশন স্ক্রু দিচ্ছ যখন, এই যে এখানে এক্সপ্যানশন স্ক্রু লাগিয়েছো, এটা অক্লুজাল বাইট ব্লক আছে, তাহলে ওটা অক্লুশনে থাকলে তুমি যদি এক্সপ্যান্ড করতে চাও, ইন্টারকাসপাল রিলেশনে তার এক্সপ্যানশনটাকে আটকে দেবে, সেই জন্য এটা আর্টিফিশিয়াল প্ল্যাটফর্ম দিল, তাহলে ভার্টিক্যালি সুবিধা হলো, ট্রান্সভার্স এক্সপ্যানশন করতে সুবিধা হলো। সুতরাং সাধারণত কিপ দ্য বাইট ওপেন, কিপ দ্য বাইট ওপেন। আর বাইট ওপেনিং মানে পার্মানেন্ট, এটা তোমার মাথায় পার্মানেন্টলি না। যেখানে ডিপ বাইট আছে মানে ভার্টিক্যাল প্রবলেম আছে, ওভার বাইট যেখানে 4 মিলিমিটারের বেশি আছে, সেখানে আমি চাইছি পস্টেরিয়র মোলারগুলো উঠে আসুন, হাইটটা বাড়ান, তাহলে অ্যান্টেরিয়র ইনসাইজার ওভারল্যাপিংটা কম, অথবা ইনসাইজারগুলো ইনট্রুশন হোক, যাতে ভার্টিক্যালি ইনসাইজার আপার অ্যান্ড লোয়ার ইনসাইজারের ওভারল্যাপিংটা কম অ্যান্ড ভার্টিক্যাল প্লেন। সেটা হচ্ছে ট্রু বাইট ওপেনিং। আর কিপ দ্য বাইট ওপেন, ইট ইজ ইন আ টেম্পোরারি সিচুয়েশন, এ কিন্তু কোনো পার্মানেন্ট চেঞ্জ আনে না, এ শুধু অ্যাসিস্ট করে। কি অ্যাসিস্ট করে? অ্যান্টিরিয়র ক্রাউডিং কি পস্টেরিয়র যে ক্রাউডিং আছে তাকে অ্যাক্সেসরি ফোর্স দিয়ে সেইটাকে কারেকশন করে, আর্চ কারেকশন করতে সাহায্য করে। এ ইন্ডিপেন্ডেন্টলি কারুর কোনো ট্রুথ মুভমেন্টে কোনো পার্টিসিপেট করে না, সেই জন্য একে বলে কিপ দ্য বাইট ওপেন। এটা খুলে রাখো, ওটা হচ্ছে খুলে রাখো, আর ওটা হচ্ছে একেবারে দাবিয়ে দাও পার্মানেন্টলি, ওটা হচ্ছে পার্মানেন্ট। তো কিপ দ্য বাইট ওপেন উইথ posterior bite plate and bite opening, anterior bite plate. এই anterior bite plate আর anterior bite plane এর মধ্যে তফাৎ কি? বাইট প্লেট হচ্ছে যখন এটা হরাইজন্টালি প্যারালাল টু দ্য অক্লুজাল টেবল, এখানে তুমি ডাইরেক্ট এখানে গিয়ে ইনসাইজার হিট করলো, পস্টেরিয়র ওপেন বাইট হয়ে গেল, মানে মোলারটা ডিসঅক্লুড হয়ে গেল, তখন পস্টেরিয়র টিথগুলো সুপ্রাইরাপ করছে। আর একটা হচ্ছে লোয়ার ইনসাইজার, এখানে হিট করে সাম এক্সটেন্ট ইনট্রুশন হয়, কিছুটা প্রোক্লাইন হয়, তাহলে এটা বাইট ওপেনিং হচ্ছে, পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে, মোলার এক্সট্রুশন করছে পার্মানেন্ট, লোয়ার ইনসাইজার ইনট্রুশন হচ্ছে পার্মানেন্ট, লোয়ার ইনসাইজার ইনক্লিনেশন হয়ে যাচ্ছে পার্মানেন্ট, সবই ভার্টিক্যাল প্লেনে চেঞ্জ করছে। এবার এই প্লেনটাকে আমি যদি এই অক্লুজাল প্লেনের সঙ্গে একটা 30 ডিগ্রি রিলেশনে করে দিচ্ছি, দেখো তাহলে কি হবে? হ্যাঁ, ইট উইল স্টিমুলেট, কারণ ম্যান্ডিবলটা ঠিক বুঝতে পারবে না, এখানে হিট করবে, ও গ্লাইড করে যাবে সামনে, তাহলে কি হবে? ম্যান্ডিবল সামনের দিকে চলে আসবে। তাহলে এই যে ম্যান্ডিবল সামনের দিকে আসবে, এই যে মায়ো ফাংশনালে তুমি যখন বাইট রেজিস্ট্রেশন করছি, তুমি কি করছিলে? ম্যান্ডিবলকে তো সামনে ধরে নিয়ে আসছিলে, তো তো সে একই কাজ করছে। তো এটা anterior inclined plane is also a variety of your মায়ো ফাংশন। It is also stimulating your mandible to posture forward. Posture forward করলে তোমার টেরিগয়েড মাসেলগুলো স্ট্রেসড হচ্ছে, সেখানেও কন্ডাইলার শেপে চেঞ্জ হচ্ছে, নতুন বোন ডিপোজিট করছে, অ্যান্ড দ্য গ্লিনয়েড ফোসাতেও রিওরিয়েন্টেশন হচ্ছে। শুধু ম্যান্ডিবুলার গ্রোথ মানে শুধু ম্যান্ডিবল বড় হয় না, তার সঙ্গে গ্লিনয়েড ফোসাটাও চেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে কিপ দ্য বাইট ওপেন আর বাইট ওপেনিং এর মধ্যে তফাৎ বোঝা গেল?
এবার টার্ন করো। এটা কি ফিঙ্গার স্প্রিং। আর একটা জেডি স্প্রিং তো আছে, ওটা তো তোমরা জানো। জেডি স্প্রিং ছিল এই যে জেডি স্প্রিং, ঠিক আছে। দিস ইজ অলসো ট্রান্সভার্স কারেকশন, অ্যান্ট্রো পোস্টেরিয়র অ্যান্ট্রো ক্রস বাইট। এই যে দেখো, যখনই তুমি জেডি স্প্রিং দেবে তখনই তোমাকে পোস্টেরিয়র বাইট ব্লক দিতে হবে। Did you see that is in the posterior bite block? Okay. So আর যখনই এটা করবে we need extra retention, তখনই আমরা একটা আলাদা করে C class জয়েন করছি to improve your retention power. Okay. So these are the things. আর কিছু স্যার কফিন স্প্রিংটা ছিল, ওরা ঝেড়ে দিসনি তো? একটা ছিল, আমিও খুঁজে পাচ্ছি না। আচ্ছা এটা কি? এটা হ্যাবিট ব্রেকিং প্যালেট ক্রিমটা কোথায় বসাবো? লোয়ার লোয়ার ইনসাইজারের 1 to 2 mm পেছনে, আবার বল। ম্যান্ডিবুলার ইনসাইজারের 1 to 2 mm পেছনে। লোয়ার ইনসাইজারটা স্যার যেখানটা টাচ হচ্ছে তার লিঙ্গুয়ালি, ম্যান্ডিবুলার লোয়ার ইনসাইজারের লিঙ্গুয়ালি প্লেস করবো, যেখানে প্যালেটকে টাচ করছে তার আগে যাতে মানে ইম্পিঞ্জ না ম্যান্ডিবুলটাকে তো সামনে আনছি আমি। ইয়েস তাহলে এই ক্রিপটা আমি কোথায় রাখবো? ইনসাইজারের সামনে না পেছনে? পেছনে রাখবো, রাইট। কারণ ও যখন বাইটটা দেবে তখন যেন এই ক্রিপগুলো লিঙ্গুয়াল সারফেসে থাকে, লোয়ার লিঙ্গুয়ালি থাকে। কারণ টাং থ্রাস্ট করলে সেটা টাংটা আটকাবে, তাহলে লোয়ার ইনসাইজারের উপরে টাঙের ফোর্সটা আসবে। বোঝা যাচ্ছে? তাহলে সেটা কি করে আমি বুঝবো? তাহলে আপার এবং লোয়ার দুটো মডেলকে অ্যানাটমিক্যালি ধরে আমি বুঝে নেব যে লোয়ার ইনসাইজার কোথায় হিট করছে। পরে যখন ইন্টার্ন হয়ে এখানে প্লেট বানাতে আসবে তখন মনে থাকবে না যে এই ক্রিপটা কোথায় বসাবো। যখনই হ্যাবিট ব্রেকিং কিছু দেবে তখনই তোমাকে আপার এবং লোয়ার দুটো মডেল নেবে। তাহলে তুমি লোয়ার ইনসাইজারটা আপার ইনসাইজারের সম্বন্ধে, আপার আর্চের সঙ্গে কোথায় হিট করছে সেটা তুমি বুঝতে পারবে। সেই অনুযায়ী তোমাকে এই ক্রিপটা বাজাতে হবে। ইভেন তোমার এই অ্যান্টিরিয়র ইনক্লাইন প্লেনটাও তুমি কোথায় বসাবে? যেখানে বাইট করছে সেই বাইটের অন্তত 2 মিলিমিটার পেছনও। তাহলে এই বাইটটা যদি এই নচে করে দেয় তাহলে ও তো আটকে পড়বে। তাহলে তোমাকে এটা যাতে পিছিয়ে না যেতে পারে, এটা তো তোমার অ্যান্টিরিয়র যা পাঠানোর জন্য তুমি করছো। স্যার স্যার বলছি স্যার এটা প্লেন না এটা প্লেট স্যার প্লেন মানে কি? আর প্লেট মানে কি? ইনক্লাইন মানে কি? প্লেন ইনক্লাইন মানে কি? মানে স্লোপে আছে। এটা কি স্লোপে আছে? এটা ফ্ল্যাট আছে। এটা বাইট প্লেট আর এটা হচ্ছে বাইট প্লেন, টোটালি ডিফারেন্ট। তাহলে তোমাদের এটা কফিন স্প্রিং শুধু দেখাতে পারলাম না, একটা প্লেট একটা পরীক্ষায় দিয়েছিল আছে কোথাও একটা। লিপ বাম্পারটা চলছে এরকম আরে দূর, এটা তো তোর গেট গিয়ার। ওই ওয়্যারগুলো দেখো লেখাগুলো বাদ দিয়ে দাও। আর ওই গ্রিনগুলো আমাদের এখানে যে গ্রিন আছে ওটা দিয়ে দাও। আর এই কফিন স্প্রিং এ কিছুই নেই, এই অ্যাক্রিলিকটা আছে, এই মাঝখান থেকে কাটা আর পেছনে এরকম একটা ওয়্যার আছে। একই জিনিস, যেখানে মাঝখান থেকে কাটা আছে। এটা একটা আছে আমাদের, এটা এটাকে বলে পেন্ডুলাম অ্যাপ্লায়েন্স। এটা বলে পেন্ডুলাম অ্যাপ্লায়েন্স। কোষার মতন দেখতে। এই পেন্ডুলাম অ্যাপ্লায়েন্সটা প্যালেটে যদি থাকে, ধরো এটা এই আর্ম দুটো তোমার প্রিমোলারের উপরে লাইট করে ফিক্স করে দেওয়া হয়। আর এই দুটো আর্মকে মোলার ব্যান্ডে, মোলার প্যালাটাল সাইডে
স্লট করে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এটা কি হয়, মোলারকে ডিস্টালাইজ করে, মোলারকে পেছন দিকে ঠেলতে থাকে। তোমার ধরো আর্চে একটা ক্যানাইনের জায়গা হচ্ছে না, 3 মিলিমিটার স্পেস প্রবলেম আছে। বিফোর ইরাপশনস অফ দ্য সেকেন্ড মোলার, সেকেন্ড মোলার যদি ইরাপ্ট করেও থাকে, বিফোর কাম টু দ্য অক্লুশনস, তুমি ওটাকে ব্যাকওয়ার্ড পুশ করে দিতে পারো উইথ এ পেন্ডুলাম অ্যাপ্লায়েন্স। ওকে, এই পেন্ডুলাম অ্যাপ্লায়েন্স মোলার ডিস্টালাইজেশন করবে। ইট ইজ এ ভ্যারাইটি অফ মোলার ডিস্টালাইজেশনস। এটা করলে তাহলে আর্চের স্পেস বাড়লো, এবং এই ডিস্টালাইজেশন করে ইভেন 4 থেকে 5 মিলিমিটার অ্যাভারেজ 3 মিলিমিটার স্পেস আমরা জেনারেট করেই দিতে পারি। তাহলে 3 মিলিমিটার স্পেস জেনারেট করে দিই, বাইল্যাটারালি তো আমি টোটাল 6 মিলিমিটার আমি জায়গা তৈরি করলাম। তাহলে আমার নন এক্সট্রাকশন করে ফেলতে পারছি। যদি পেশেন্ট আর্লি এজে আসে, কারণ পেশেন্ট 18 বছরে এসছে, তখন আর আমি ডিস্টালাইজ করতে পারবো না। তাহলে যদি ডিস্টালাইজ করতে হয় তাহলে আদার অ্যাডভান্স সিস্টেমে তোমাকে যেতে হবে। ওকে, আর কিছু কারোর কোশ্চেন আছে? ওই যে পেন্ডুলাম এদিকে গেছে দুটো, হ্যাঁ এটা তোমার লিপ পাম্পাস, এই জিনিসটা এটা খুলে দিলে তো এই দাঁড়াবে না। ঠিক আছে, চলো। আর কারোর কোনো কোশ্চেন আছে?